আসসালামু আলাইকুম। নতুন দিনের নতুন সকাল। বাচ্চারা স্কুলে গেল। আমার খেতে ইচ্ছে করছিল না, এত সময় বসেছিলাম এমনি এমনি ওদেরকে বিদায় দিয়ে। পা ব্যথা করে দৌড়াইতে দৌড়াইতে। সো 9:49 হয়ে গিয়েছে। আর দেনে বাবাকে লাগিয়েছি হচ্ছে ডালিম এনেছিল বা পমোগ্রেনেট এনেছিল। আনা হয় ঠিকই আমাদের ঘরে, বাট কেটে খাওয়ার ভয় আর খাওয়া হয় না। আর এটা যখনই কাটা হয় তখনই দেখা যায় ক্যাবিনেট টেবিনেট ভরে একদম অবস্থা কাহিল হয়ে যায়। সো একটু আগে এগুলো ভরে গিয়েছিল, দেন এখন নামিয়ে এখানে নেওয়া হয়েছে যাতে করে স্প্রেড না হয়। আর পিঠা এটা গরম করছি আর চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আসলে সকালে কি খাবো এটাই হচ্ছে একটা বড় দুশ্চিন্তার বিষয়। আর দুপুরে খাবারের জন্য ব্যবস্থা করে ফেলেছি, বলতে বের করেছি খুঁজে, পরে রান্না করব। আজরাক আজরাক বলছে আমার আদিয়ান স্টেক খেতে চাচ্ছিল, তো কালকে এনেছে মসজিদ থেকে আসার সময়। ও আমার বড়টা, মানে কোনো কিছু খেতে চাইলে সেটা খাওয়া লাগে। সো এখানে ম্যাশড পটেটো বের করেছি আর হচ্ছে পাস্তা বের করেছি, এটা হবে লাঞ্চ। ওরা যেখানে মসজিদে যায় সেখানে পাশেই হচ্ছে এরকম একটা হালাল বুচার শপ আছে, একদম ফ্রেশ ওরা কাট করে তারপরে দেয়। একদিকে ভালোই হয়েছে, আমাদের জন্য এখন সুবিধা হয়েছে, যে কোনো সময় ফ্রেশ কাট মিট বা এরকম স্টেক জাতীয় খাবার দাবার আনা যাবে। এখানে পাস্তা বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলায় আমার ভয় লাগে কখন আগুন ধরে যায়, বাট এই একটা জিনিস পজিটিভ যে কমানো বাড়ানো যায়, কিন্তু হ্যান্ডেল গরম হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি পাস্তার জন্য টমেটো আর গার্লিকটা কেটে নিচ্ছি। বুসার সাথে ফোনে কথা বলছিলাম, তো ও বলছিল যে কি রান্না করিস। এটা তো আমাদের নিত্যদিনকার গল্প, সব মেয়েদেরই মনে হয় দুপুরে কি খাওয়া হচ্ছে বা কি রান্না করা হচ্ছে বা তুই কি দিয়ে খেয়েছিস। তো ওকে বলছিলাম এরকম পাস্তা করছি, বলছে যে মিট চিকেন বা কি দিয়ে করবে। আমি বললাম না, আমি কিছু দিয়েই করি না, প্রায় সময় আমি টমেটো আর এরকম গার্লিক দিয়ে করে ফেলি। ও বলল কিভাবে করিস, তো ওর জন্যই আজকের রেসিপিটা রেকর্ড করেছি। বুসরা আজকে হয়তো বা, ও দেখা যায় কি আমার নিজের বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, তো ওকে বলে দিতে হবে যে ব্লগটা দেখার জন্য, ওর জন্য রেসিপি রেকর্ড করেছি। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি বাটার দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, আর তারপরে হচ্ছে বেশি করে রসুন কুচি বা গার্লিক দিয়ে দিয়েছি। এটার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি যায়, আর এই রসুনের ফ্লেভারই হচ্ছে পুরো পাস্তাটা হয়। আর এই অংশটুকু মানে খুব কেয়ারফুলি করতে হয়, যেহেতু বাটার আর সামান্য একটু তেল দিয়েছি সাথে, নয়তোবা বাটার পুড়ে যায়। আর চুলার আঁচটা একদম কম রেখে তারপরে রসুনটা একদম লাল করে আর কি, লালচে করে বা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আর টমেটোর পরিমাণটাও বেশি লাগবে। আমি আজকে 1 প্যাকেট পাস্তার সাথে এখানে মনে করেন প্রায় কয়টা টমেটো দিলাম, পাউন্ড হিসাবে যদি বলি প্রায় অলমোস্ট 1 থেকে 1.5 পাউন্ডের মতো টমেটো হবে, দিয়েছি 5টার মতো মনে হয় এরকম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, চুলার আঁচটা একদম কমিয়ে। আর পানি ছেড়ে উঠে আর সুন্দর করে মানে সুন্দর একটা ঘ্রাণও বের হয়। এই পর্যায়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ক্রাশ করা যায় ফ্রেশ গোলমরিচের গুঁড়া যদি দিতে পারেন তখন আরও ভালো ফ্লেভার আসে। লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে, আর লবণটা দিলে হবে কি টমেটো যতটুকু না মানে কুক হয়েছে ভালো করে আর কি কুক হয়ে যাবে আর একদম সফট হয়ে আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং যেটা বা ইটালিয়ান হার্ব, সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিব হচ্ছে বেজল লিফ। বেজল লিফটাও হচ্ছে আপনার একদম কি বলে ড্রাই যেটা সেটা। আর যদি ফ্রেশ এনে দিতে পারেন তাহলে তো একদম সোনায় সোহাগা, মানে অরিজিনাল যে ইটালিয়ান রেসিপিগুলো থাকে সেগুলো হচ্ছে ওরা নামানোর আগে আর কি ফ্রেশ বেজল লিফটা দেয়, এত ভালো একটা ফ্লেভার আসে। আমি করেছি বেশ কয়েকবার, খেতে অনেক ভালো লাগে আসলে। একদম সিম্পলভাবে আর কোনো উপকরণই এটার মধ্যে দিতে হয় না। ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো, যেহেতু টমেটোর একটা টক আছে এই জন্য। তো সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিয়েছি, আর পাস্তা কিন্তু অল দ্য ওয়ে একদম বেশি মুশি করে যে সিদ্ধ করা ওই রকম করা যাবে না এই রেসিপিতে। মানে যেভাবে ইনস্ট্রাকশন লেখা থাকে ঠিক সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কুক করতে হবে। বেশি সফট করে ফেললে এই পাস্তা খেতে ভালো লাগে না। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি, আর কিছুই করতে হয় না, এরকমই মানে পাস্তাটা খেতে ভীষণ মজার হয়। একবার ট্রাই করে দেখতে পারেন, সিম্পল একদম। আর চাইলে কিন্তু চিজ দেয়া যায়, আমরা করি কি পরে উপর থেকে পার্মেজান চিজ দিয়ে তারপরে খাই, এতেও ভালো লাগে খেতে।
এইদিকে হচ্ছে স্টেকটা করছি, আর স্টেকও একদম সিম্পলভাবে আজকে মেরিনেশন করেছি। স্টেকের যে পাউডার পাওয়া যায় বা মেরিনেশনের যে গুঁড়াগুলো থাকে সেগুলো দিয়েই করেছি, আলাদা কোনো মশলা অ্যাড করিনি। আর এভাবেও করে দেখতে পারেন সামান্য বাটারের মধ্যে। আমরা দেখা যায় স্যামস ক্লাব বা কস্কো থেকে যে রেগুলার যে স্টেক সিজনিং থাকে সেগুলো নিয়ে আসি, আর ওগুলোতে কিন্তু লবণ দেয়াই থাকে, আলাদা করে লবণ টবণ কোনো কিছুই দিতে হয় না। আর স্টেক রান্না করার সবথেকে সহজ পদ্ধতি হলো একদম হাই হিটে আপনার এক পাশে হচ্ছে 3 মিনিট, দেন অপর পাশে 3 মিনিট কুক করলে একদম মিডিয়াম রেয়ার যে স্টেকটা হয় সেটা হয়ে যায়। তো ওই দিন বুশরা বলছিল স্টেক রান্না করেছে কিন্তু এত শক্ত হয়েছে ও নাকি খেতে পারেনি। তো বললাম যে, "না, ডেফিনিটলি তোর ভুল হয়েছে কোথাও। ওভারকুক করে ফেলেছিস।" তো বলল, "হ্যাঁ, আমি একটু বেশি রান্না করে ফেলেছি।" এ ধরনের মানে স্টেক আসলে খুব কম সময়ে হয়ে যায়। এত বেশি সময় রাখতে হয় না। এই ৩ মিনিট ৩ মিনিটই মোর দ্যান এনাফ। ব্যাস রেডি হয়ে যাবে আপনার মজাদার স্টেক। আর স্টেক রান্না করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১০ মিনিটের মতো এটাকে থো করে রাখতে হয়। এতে করে হয় কি, ওর যে জুসটা থাকে সেটা ইনট্যাক্ট থাকে আর ড্রাই হয়ে যায় না। সাথে, সাথে কাটতে হয় না। এতে করে আপনার যে জুসিনেসটা থাকে সেটা চলে যায়। মানে আমি হচ্ছে ম্যাশ পটেটো করছি দুধের মধ্যে আমি বাটার দিয়ে দেই ২ থেকে ৩ টেবিল চামচ। তারপরে গরম হওয়ার পরেই ফ্লেক্স যে থাকে পটেটোর সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। সামান্য একটু লবণও দেই, আর চিজি করতে চাইলে দেখা যায় আমি মজরেলা চিজ দিয়ে দেই। এতে করে এত মজার আর ক্রিমি একটা ম্যাশ পটেটো হয়। আজরাককে স্কুল থেকে নিয়ে আসলাম, আতিয়ান চলে এসেছে। এত খুশি হয়েছে আমার সোনা পাখিটা। আজরাক সোনাকে কাট করে দিয়েছি, আর এই হচ্ছে আমার পোর্শন। আদেনা বাবা বাসায় আসলে খাবে। একসাথে সব হওয়ার দরকার। আজকে হচ্ছে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 2টা, সো আমি মিস্টেক করে অন্যটাতে চলে গিয়েছি, যেটাতে যাওয়ার কথা। এখন দেখি ওইটা কালকে, আজকেরটা হচ্ছে একটু পরে। এদিকে আমার টেবিল নিয়ে এসেছে। সেন্টার হয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট নোকের টেবিল। এটা হচ্ছে মার্বেল টপ। জানি না কতটুকু সত্য মিথ্যা, অনেক দাম দিয়ে কিনেছি টেবিলটা। ওরা তো বললো রিয়েল মার্বেল টপ, বাট আমি জানি না কোয়ালিটি কেমন হবে। আর কার্পেটের কথা আমি চিন্তা করছি যে টু বিগ টু স্মল। আমি এআইকে জিজ্ঞেস করেছিলাম যে আমারটা হচ্ছে 60 ইঞ্চ, মানে 5 ফিট টেবল। তো এটার জন্য কত বড় রাগ নিব। ওরা বললো যে এই সাইজের। আমি 9 ফুটের এরিয়া রাগ নিয়েছি, কারণ চেয়ার টান দিলে যাতে বাইরে না যায় আর কি বলে ফ্লোর নষ্ট না হয়। তো এখন মনে হচ্ছে এটা টু বিগ হয়ে গিয়েছে। আপনাদের চোখে কেমন লাগছে কমেন্ট করতে পারেন। সো এই চেয়ার কি এই টেবিলের সাথে যাচ্ছে কিনা আমি নিজেও জানি না। আর এরিয়া রাগটা অবশ্য আমি ম্যাচ করে দিয়েছি। সিমিলার না, আই মিন সেম না, সিমিলার। সো এই হচ্ছে এটা বহু থিমের সাথে। আর আমি যেহেতু উডেন সব একটা ন্যাচারাল রাখতে চাচ্ছি, তো স্টোনও হচ্ছে ন্যাচারাল, আর আমার উডেন বেস যেটা সেটা হচ্ছে ন্যাচারাল। এটা অরিজিনাল একাশিয়া উডের, খুবই সুন্দর। আর ওয়েফেয়ার থেকে নিয়েছি, জানি অনেকে প্রশ্ন করবেন। আর প্রাইসও হয়তো ভ্যারাইজ করতে পারেন। ওয়েফেয়ারে যদি আপনারা সার্চ করেন রাউন্ড টেবল উইথ মার্বেল টপ লিখলে আসবে। আর চেয়ার আমি আলাদা করে অর্ডার দিয়েছি, এটা অ্যামাজন থেকে, বাট কোয়ালিটি বলবো না ভালো, এই জন্য আমি কনফিউজ। মার্কেট প্লেসে দিয়েছি বিক্রি করার জন্য, বাট দেখি কবে নেয় না নেয়। আমি এটা না বিক্রি করলে পরে নতুনটা কিনবো না আর কি। আসলে ঘরের খাবারের উপরে কোনো কিছুই হয় না। তো এই কয়দিনে বাইরের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে এখন মোটামুটি কাজের পাশেও আমি রান্নার জন্য টাইম বের করছি, কারণ আদিয়ানের বাবাও বিরক্ত, আমিও বিরক্ত, মানে আর ভালো লাগছে না। তো বলছিলাম যে বড় একটা ইলিশ মাছ নিয়ে আসার জন্য। তো দোকানে গিয়ে আমাকে ভিডিও কল দিয়ে মাছটা নিয়ে এসেছে। মাশাআল্লাহ কোয়ালিটি অনেক ভালো ছিল।
মানে ফ্রেশ ছিল আর কি, কারণ অনেক সময় দেখা যায় পুরনো ইলিশ মাছ খেতে ভালো লাগে না। তো আজকের রেসিপিটা দিয়ে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু খাই। ইউটিউবে সার্চ করলাম, পরে আমার মনে আছে একবার আমার সামনে পানি খুলাজা পিঠা, পানি খুলাজা পিঠা বলছি, পানি খোলা ইলিশ মাছের রেসিপি মানে আসছে। তো ওইটা আমি সেভ করে রেখেছিলাম যাতে কখনো একবার ট্রাই করে দেখব। তো এটা কোন অঞ্চলের আমি ভুলে গেছি, মনে হয় বিক্রমপুরের ওর সামথিং এটা ছিল রেসিপি। কমেন্ট করতে পারেন আসলে যারা এই পানি খোলা রেসিপি আপনাদের জনপ্রিয়, মানে যে অঞ্চলে জনপ্রিয় সে তারা আর কি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচ বেশি করে দিয়ে ভালো করে কচলে নিচ্ছি, যাতে করে আপনার মানে একদম সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কীরকম একদম ডলে ডলে আমি পানিটা বের করে নিচ্ছি। তারপরে হচ্ছে সরিষার তেল দিচ্ছি। আর আমার রান্নায় যদি ভুল হয়ে থাকে সেটাও আমাকে শুধরে দিতে পারেন। আমি যে যে রেসিপিগুলো দেখেছি প্রায় সিমিলারই ছিল। কোনোটাতে দেখেছি যে বাটা মশলায় করেছে, আর কোনোটাতে দেখেছি এরকম কাটা মশলায় করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে বাটা থেকে কাটা দিয়ে করলে হয়তো বা ভালো হবে। তো সরিষার তেল দিয়ে এখন আমি হচ্ছে মাছগুলোর সাথে এরকম আলতো হাতে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর মাছের ভেতরে ডিমও ছিল। আর আসলে রান্না করার পরে আমাদের কাছে ভালোই লেগেছে। যদি মানে একদম অরিজিনাল ইলিশ মাছের ফ্লেভার পেতে চান তাহলে এই রেসিপি বলবো পারফেক্ট। কিন্তু আমরা যারা একটু মশলা দিয়ে খেয়ে অভ্যস্ত বা একদম কড়া করে ভেজে খেয়ে অভ্যস্ত, তাদের কাছে আমার কাছে মনে হয় একটু মানে ব্ল্যান্ড বা প্লেন মনে হবে। তো আমাদেরও সেম মনে হয়েছে, মানে ওই রকম মানে খুব যে মানে আহামরি মজা হয়েছে ওইটা বলবো না, বাট মজা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই লেগেছে। একটু ডিফারেন্ট, একটু ইউনিক রেসিপি। আর যেটা বললাম যে অরিজিনাল ইলিশ মাছের স্বাদ পেতে গেলে এই রেসিপিটা পারফেক্ট। তো সাথে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম, হাতটা ধুয়ে আর বসিয়ে দিলাম চুলার উপরে। আর এক আঁচেই হচ্ছে আপনার হয়ে যাবে, পরে একবার উল্টে দিব। আর এখানে হচ্ছে একটু আলুর ভর্তাও করে নিচ্ছি, মনে হচ্ছিল যে একটু ভর্তা করি, সাথে খেতে ভালো লাগবে। মুখে আসলে কোনো টেস্ট পাচ্ছিলাম না। আমাদের এরকম হয়, কয়েকদিন যদি বাইরের খাবার খেয়ে ফেলি দেখা যায় মুখটা একদম বিষাদ হয়ে যায়, তখন ঘরের খাবার কয়েকদিন খাওয়ার পরে দেন আস্তে আস্তে টেস্ট বাড ফেরত আসে। তো এই তো মাছটা দেখতে পাচ্ছেন একদম হয়ে গিয়েছে আর একদম সাদা সাদা হয়েছে। আমি মানে একবার করে উল্টে দিয়েছি, আর বেশি সময় লাগেও না, 10-12 মিনিটে হয়ে যায়। ট্রাই করতে পারেন আসলে। আমি সব জিনিসই নতুন করে মানে ট্রাই করার চেষ্টা করি। আর যে কোনো রান্না আসলে একেক রাঁধুনির হাতে একেক রকম হয়, সেটাও আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আজকে নতুন টেবিলে হচ্ছে খাবার-দাবার খাবো, আর বাচ্চাদেরকেও গতকালকের পাস্তা ছিল সেটা দিয়ে বসিয়ে দিয়েছি। পরে ওদেরকে ভাত খাইয়ে দিব ইনশাআল্লাহ। এতদিন পর মনে হচ্ছিল সবকিছু একটু নরমালাইজ হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো মনে হচ্ছে যে আমি আবার আস্তে আস্তে আমার রুটিনে ফেরত যাচ্ছি। যেভাবে আগে রান্নাবান্না করতাম, খাবার খেতাম, মানে নরমাল লাইফ যেটাকে বলে, যেটা আমি মিস করছিলাম। আপনাদের সাথে হয়তোবা আমি ব্লগ আকারে এগুলো শেয়ার করছি একসাথে করে। আমাদের কাছে মনে হচ্ছে আমি মনে হয় এক যুগ পাড়ি দিয়ে দিয়েছি এরকম। ডিসেম্বরের 26 তারিখে মুভ হয়েছি। আর আজকে যাচ্ছে হচ্ছে কত, ফেব্রুয়ারি 14 তারিখ। সো বেশ কিছুদিন হয়ে গিয়েছে। আর ইলিশ মাছটা আসলেই ভালো লাগছে, মানে কোনো আলাদা আর্টিফিশিয়াল কোনো মশলা নাই, কিছু নাই, শুধু ইলিশের টেস্ট। নতুন টেবিলে প্রথম রান্না, প্রথম খাবার, এত বিশাল বড় টেবিল, মাশাআল্লাহ। আমার ইউজ টু হতে সময় লাগবে, কারণ এরকম রাউন্ড টেবিলে বসে খাওয়ার তো অভ্যাস নাই, স্কোয়ার রেক্ট্যাঙ্গুলারের অভ্যাস। মনে হচ্ছে অনেক দূর দূর সবাই এরকম। বাট এই টেবিলের সাইজটা মনে করছি যে পারফেক্ট হয়েছে আমাদের জন্য। এর থেকে ছোট নিলে পস্তাতাম পরে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের স্নো ডে। স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চারা তো যথারীতি টাইম মতো উঠে গিয়েছে, একদম ঘড়ির কাঁটা ধরে 7টার সময় উঠেছে সবাই। তো এখন হচ্ছে আমি নাস্তা বানাচ্ছি, ওদেরকে এমনিতে হালকা পাতলা খাইয়েছি সকালে। এই তো স্নো পরে একদম অবস্থা কাহিল। এবারকার ঠান্ডা মনে হচ্ছে যেতেই চাচ্ছে না। এক দফা স্নো শেষ হয়, দেন আরেক দফা। তো আপনারা বুঝতে পারছেন কতটুকু স্নো পড়েছে। এটা কিন্তু জাস্ট কালকের ফ্রেশ স্নো। মনে করেন এখানে 3 ইঞ্চি পরিমাণে স্নো পড়েছে। আমার টেবিলটার জন্য বুঝতে পারছি না চেয়ার রাখবো কি রাখবো না।
তো এখানে ওদের জন্য সব ফ্রুটস বের করেছি, এগুলো ওয়াশ করব, ডিম করব, আসলে জানি না কি করব আজকে। জি বাবা। So when I go outside, you know those chairs, how they're like filled up with snow. I'm gonna sit down on it and I'll go like. আচ্ছা গো মাম্মি, ওকে যাও। Yeah, good. It's going to shrink. ওকে, আমি রাত পর্যন্ত দোয়া করছিলাম যাতে স্নো ডে না হয়, কারণ বাসায় থাকলে এদেরকে এন্টারটেইন করা লাগে, মানে বিজি রাখতে হয়। আমার এগুলো হচ্ছে বিজি বাডি। আমি লোড একটা কাপড়ের দিয়ে দিয়েছি, চাচ্ছি আজকের দিনটা কাজে লাগাতে। আর এখানে কালকে বার্গার করার পরে কিছু কি বলে কিমা বেঁচে গিয়েছিল, এটা দিয়ে আমি চাচ্ছি মুগলাই পরোটা করতে। এটা পরে করবো, আগে বাচ্চাদেরকে পেট শান্তি করি, তারপরে আমাদের চিন্তা। আদিয়ান স্পুন দিয়ে খাইতে নানি বাবা, আর চেয়ারটা আগুয়াইয়া বো, ই কুনানো লটকিয়া বইছো, চেয়ারটা আন দিয়া বো বাবা। মাও Okay, Ita shanti Adnan, you gotta cover your neck, Baba. You cannot. Come here, come closer. তারে ফিন্দে দিছি, ফুরি গেল হই। Where's Falak? Come here. Come close to Daddy. Come here. Come here. Falak, make sure your neck is covered. হ্যাঁ মামুদ লাল হই গেছন বে, ই বারার মাঝে তোমরা ঠান্ডার মাঝে যাইবার কি দরকার লাগছে। Daddy, I put it close to my head. আমার পাগল বাচ্চারা, মানে এদেরকে ঘরে রাখা যায় না, এত চঞ্চল। এই ঠান্ডার মধ্যে -12°C যদি বলি চলছে এখন, বাট ওরা বাইরে খেলবে। পরিয়ে দিলাম সব কিছু, না পরিয়ে দিলে তো শান্তি নাই, একদম বান্ডল আপ করে দিয়েছি। আমি তো 1 সেকেন্ডের জন্য দরজা খুলে জাস্ট বাইরে গিয়েছিলাম, মনে হচ্ছে আমার হাড়গোড় কেঁপে যাচ্ছে, এরকম অবস্থা। আমি ভেবেছিলাম উপরে যাব, গিয়ে কাপড়গুলো ফোল্ড করব, এখন এদেরকে ডিউটি দিতে হবে। যদিও বা সেফ আছে, বাট স্টিল এইভাবে একা রেখে যেতে যাচ্ছি না। এখানে ফ্রেশ কিমা দিয়ে ওদেরকে গতকালকে কয়েকটা বার্গার বানিয়ে দিয়েছিলাম, আর বেশ কিছুটা এক্সট্রা ছিল, এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়েই দুপুরে খাবার দাবার আজকে রেডি করছি, আমরা সবাই হচ্ছে বার্গার খাবো। আর ফ্রেশ কিমা দিয়ে বার্গার করলে আসলে অনেক মজা হয়, মানে ডিফারেন্ট একটা মানে টেস্ট আসে। অনেক দিন পর হোমমেড বার্গার খাওয়া হচ্ছে, কারণ গত কয়েক মাসে আমাদের মানে ঘরোয়া খাবার দাবার খুব বেশি আমরা সবাই মিস করছিলাম। আর আমি পছন্দ করি আমার বাচ্চাদেরকে হোমমেড খাবার দিতে, প্রসেস করা খাবার খুব কম, মানে পারতপক্ষে দিতে চাই না, তবে ডিনার টাইমে দেয়া হয়ে যায় সামটাইম, কারণ তখন এত টায়ার্ড থাকি, মনে হয় যে ইজি ওয়েতে কোনো কিছু দিতে পারলেই হয়। তবে চেষ্টা করি সবসময়ই ওদেরকে হোমমেড দেওয়ার জন্য। তো আজকে বার্গারটা আসলে অনেক মজা হয়েছিল, সাথে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, আর হচ্ছে একটু কিউকাম্বার এগুলো কেটে নিয়েছি। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু মনে হচ্ছে যে সেই আগের মতো করে দিচ্ছেন। আর এই আমাদের ব্যাকইয়ার্ড থেকে, মানে আমার ফ্যামিলি রুম থেকে যখন আমি বসে বসে স্নো দেখি, এত ভালো লাগে। এবারকার মতো এত লম্বা ঠান্ডা আমি কখনোই দেখিনি, ইভেন আদিনের বাবাও বলছিলেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।